প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। তো আজকে এমন একটি ঘটনা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি, যে ঘটনাটি শুনলে আপনি আসলেই অনেক ভয় পেয়ে যাবেন। ঘটনাটি আমাকে ইমেল করে পাঠিয়েছে। তো ঘটনাটি হচ্ছে জিনের প্রতিশোধ। আপনি পুরো ঘটনাটি যদি না শুনেন তাহলে কখনো কল্পনা করতে পারবেন না যে আসলে জিনের প্রতিশোধ এতটা ভয়ঙ্কর হয়ে থাকে। তো ইমেল যেভাবে পাঠিয়েছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন। মৌলভী আব্দুস সোবহান সাহেবের সাথে আমার পরিচয় অনেক আগে থেকেই। 1991 সালে গয়েশপুর হাই স্কুলের শিক্ষক হিসাবে যোগদান করার মাধ্যমে ঘনিষ্ঠতা আরও বৃদ্ধি পায়। উনি বয়সের বড় ছিলেন। তিনি ছিলেন একাধারে হাই স্কুলের শিক্ষক এবং গয়েশপুর জামে মসজিদের ইমাম। কিন্তু যে কোনো কারণে মসজিদের ইমামতি থেকে তাকে বাদ দেওয়া হয়। চাকরির মেয়াদ শেষ হলে তিনি চলে গেলেন পুরোপুরি অবসরে। কিন্তু তার সাথে যোগাযোগ ছিল। ধর্মীয় বিষয় ছাড়াও নানাবিধ আলোচনা করতাম আমরা। এই আলোচনার মাধ্যমে একদিন জানতে পারলাম তিনি পানি পড়া, তাবিজ দেওয়ার পাশাপাশি ঝাড়ফুঁকও করেন। নতুন তথ্য হলো আগে সব কম করতেন, কিন্তু সংসারের অভাবের কারণে এখন একটু বেশি করেন। যাই হোক, মূল গল্পে আসি। কর্মব্যস্ততার কারণে এক সময় যোগাযোগ কম আসে। মাসখানেক পর ওনার খোঁজ নিয়ে জানতে পারি উনি খুবই অসুস্থ। পরদিনই দেখতে গেলাম, দেখি ওনার দেহ কাঠামো একদম শুকিয়ে অর্ধেক হয়ে গেছে। আমি এসেছি জানতে পেরে পাশ ফিরে আমার দিকে শুলেন। তার অবস্থার কারণ জানতে চাইলে তিনি বললেন, না বাবা, এটা অসুখ না, আমার আর সারবে না, এটা অসুখ না। আমি বললাম, না না, এত ভাববেন না, ভালো চিকিৎসা করালে আপনার অসুখ সেরে যাবে। কিন্তু তিনি মাথা এপাশ ওপাশ করতে লাগলেন। সেদিন চলে এলাম। এরপর কেটে গেল আরো 1 মাস। এক ভোরবেলায় হস্তদন্ত হয়ে বাসায় এলো মৌলভী সাহেবের মেজো ছেলে। বলল, ভাই, এখনই আমার বাসায় চলেন, আব্বা আপনার দেখার জন্য পাগল হয়ে গেছে। গেলাম তার সঙ্গে। ঘরে ঢুকে দেখি অবস্থা আসলেই খুবই খারাপ। আমাকে দেখে সর্বশক্তি দিয়ে যেন নিজের কষ্ট সামলালেন তিনি। আমাকে ছাড়া ঘরের সকলকে বাইরে যেতে বললেন। বাইরে যাওয়া মাত্রই আমার হাত দুটো চপটে ধরে ফিসফিস করে বললেন, বাবা, মনে আছে তোমাকে যে বলেছিলাম এটা কোনো অসুখ না? হ্যাঁ, মনে আছে। মিনিট খানেক অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর সত্যিটা শোনালেন, ভয়ানক একটি গল্প। সে যেভাবে বলছে আমি সেভাবে বলছি। মাস চারেক আগে ঘোড়াপাড়া থেকে 2জন লোক এসেছিল। বলল তাদের পরিবারের এক মেয়েকে জিনে ধরেছে। তারা এসেছিল সকালে। আমি বললাম, আজ আমার জরুরি কাজ আছে, যেতে পারবো না। তো আমি মাগরিবের সময় যাব। বাড়ির ঠিকানা বলে লোক দুটো চলে গেল। মাগরিবের পর হেঁটেই রওনা দিলাম। সেদিন ছিল পূর্ণিমার রাত। চারিদিকে জ্যোৎস্নার ঝলমল করছে। বয়সপুর হাই স্কুল ছাড়িয়ে উঠলাম ছোট যমুনার উপরের সেতুতে। সেতুর পর ডান হাতে বড় একটা বাঁশঝাড়। খুবই খারাপ জায়গা। অনেক কিছু দেখেছি। ঝাড়টার পাশাপাশি যেতেই মুখোমুখি এসে দাঁড়ালো সুদর্শন এক যুবক। সাধারণ কেউই দেখলে তাকে আর 10জন মানুষের মতনই মনে করত, কিন্তু দু চোখের গনগনে দৃষ্টি মুহূর্তেই আমাকে বলে দিল ওটা কি। অনেক বছর ধরে ওরকম দৃষ্টির সঙ্গে আমি পরিচিত। কিছু না বলে পাশ কাটাতে গেলাম। মৌলভী সাহেব, আসর ছাড়াতে যাচ্ছেন? হাসলো ওটা। চুপচাপ এড়িয়ে গেলাম ওটার পেছনে। যাবেন না মৌলভী সাহেব, বলে উঠলো ওটা। কেন? বললাম আমি। কেন, আপনার ক্ষতি হবে, কারণ আমি ধরেছি মেয়েটিকে। এবার রেগে গেলাম। কি ক্ষতি করবি তুই? তোর যতই ওই রকম অনেক জিনিস দেখা আমার আছে। হুমকি শুনে কেউ ক্ষতি করতে পারেনি আমার, কিন্তু আমি পারবো। ভেসে এলো ঠান্ডা স্বর, যা ভাগ বেটা। রাগে গা জ্বলেও গেল আমার। খুব ভুল করলেন মৌলভী সাহেব। আর কথা না বলে পা চালালাম দ্রুত। পেছনে আর সারা শব্দ নেই। ঘোলাপাড়া গিয়ে ভর হওয়া মেয়েটির সামনে দাঁড়ানো মাত্রই দাঁত কিচিয়ে বলল, কিরে হারামজাদা, এত মানা করলাম তাও শুনলি না। এরপর অকথ্য ভাষায় গালা শুরু করলো। ঘন্টা দুয়েকের মধ্যে মেয়েটির আঁচড় সারালাম। শেষমেশ ছাড়লু, হামাক সারালু। সে অকথ্য ভাষায় গালিগালাজ করলো। এই বলে বিকট শব্দ করে মেয়েটি জ্ঞান হারালো। কিছু পরে বাড়ির দিকে রওনা হলাম। মেয়েটির বাবা লোক দিতে চেয়েছিল, কিন্তু আমি মানা করলাম। ফিরতি পথে বাসঝাড়টার কাছাকাছি আসতেই দেখলাম আবার ওই এসে দাঁড়িয়েছে। এবার আর সুন্দর চেহারায় নয়, আসল রূপে। চোখ দুটো যেন জ্বলন্ত কয়লার টুকরো। শরীরের উপর অংশ, বাম পায়ের হাঁটু পর্যন্ত ভালুকের মতো বড় বড় লোম। ডান পায়ে টকবগে ঘা। 2 হাঁটুর উপরে বাড়তি 2টো চোখ। আর মনে হলো রক্তের মতো লাল টকটকে বিরাট এক জিভ নেমে এসেছে বুক পর্যন্ত। কিরে, তোকে বললাম না মেয়েটির আসর সারিয়ে এলি তুই? তোকে বললাম যে তুই ছাড়াস না, আমাকে থাকতে দিলি না। ভয়ঙ্কর গলায় বলতে লাগলো, হারামজাদা, এত নিষেধ করলাম তাও তুই শুনলি না। প্রত্যেকটা কথার সাথে সাথে ছিটকে ছিটকে পড়ছে আগুনের কণা। আমার কাজ আমি করেছি, বললাম যথাযথ সম্ভব স্বাভাবিক সুরে। কাজ করছিস তাই না? বল, শক্তি দেখালি, এত বড় সাহস তোর। এবার দেখ আমার শক্তি। ঢপ করে জ্বলে উঠলো একটা আগুনের গোলা। কিছু বুঝে ওঠার আগেই সোজা ছুটে এসে ঢুকে গেল আমার ভিতরে। পড়তে পড়তে সামলে নিলাম। সারা শরীরে যেন আগুনে ধরেছে। কোনো মতে বাড়িতে এসে শুয়ে বললাম। আর উঠতে পারলাম না, জানতে পারলাম আর উঠতে পারলাম না।
তাই তোমাকে বলেছিলাম এটা অসুখ না। গত কয়েক মাস ধরে ওটা কেবল আমার ভিতরেই বসে খলখল করে হেসেছে, চুষে চুষে খাচ্ছে আমাকে। চুপ করলেন মৌলভী সাহেব, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়লেন মৌলভী সাহেবের। খানিকক্ষণ পর বললাম, আমি কিছু বলতে চান? এপাশ ওপাশ মাথা নাড়ালেন, বলতে চান না। কিছুক্ষণ থেকে বিদায় নিয়ে এলাম। বাড়ি ফিরে আসার মিনিট খানেক আগেই শুনতে পেলাম মৌলভী সাহেব নাকি মারা গেছে। প্রিয় লিসেনার্স, আসলে যে জিনের যে প্রতিশোধ এতটা ভয়ানক আপনারা আসলে কল্পনা করতে পারবেন না। কারণ দেখা যাচ্ছে যে জিন বারবার বলতেছে যে আসলে তুই ছাড়াস না আমাকে, কারণ সে ছাড়িয়ে অনেক বড় ভুল করেছে। কারণ জিন চাচ্ছিল যে ওই মেয়েটিকে সে নিয়ে যাবে এবং এই মেয়েটিকে সে বিয়ে করবে বা একটা সময় সে মেরে ফেলবে। কিন্তু এই মৌলভী সাহেব কোনো কথা না শোনার কারণে সে পুরোপুরি এটা বিশ্বাস করতো না যে আসলে সে আমাকে কি করবে, আমি তো সবকিছুই জানি। সে এইটা ভেবে ওই মেয়েটির কাছ থেকে এই জিনকে ছাড়িয়ে দেয়। জিনটাকে ছাড়িয়ে দেওয়ার পরে তার মানে পরিণতি এইরকম ভয়ানক হয়ে যায়। তো এই ছিল আজকের ইমেল। তো ইমেলটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি আপনি আপনার ঘটে যাওয়া কোনো ঘটনা বা শোনা কোনো ঘটনা যদি আপনাদের কাছে শেয়ার করতে চান, অবশ্যই আপনারা শেয়ার করতে পারবেন। আর প্রতিনিয়ত এই চ্যানেলে ভৌতিক ঘটনা এবং ইমেল শেয়ার করা হবে। অবশ্যই এই চ্যানেলের পাশে থেকে সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলের পাশে থাকবেন, কারণ আমি প্রতিনিয়ত এই চ্যানেলে ভৌতিক ঘটনা এবং ইমেল শেয়ার করব। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।